প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব এটা সমন্বয় জাবেদার উপর। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো, পাশাপাশি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস করছে যারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে পড়ো, তোমাদের সবার জন্য এই ক্লাসটা কাজে লাগবে। আশা করি তোমরা মনোযোগ দিবে। সমন্বয় জাবেদা আমি খুব বেশি ডিটেলসে যাব না, যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। তবে একটু ক্লু দিয়ে রাখি, তোমরা জানো যে হিসাব চক্রের যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ হিসাবের যে কাজগুলো ধারাবাহিকভাবে চলে, এর মধ্যে অন্যতম একটি ধাপ বা অন্যতম একটি পর্যায় হচ্ছে গিয়ে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদার পরেই আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী তৈরি করতে বসে। কাজেই সমন্বয় জাবেদা আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কার্য সমাধান করে, অর্থাৎ আমাদেরকে হেল্প করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে নিখুঁতভাবে তৈরি করতে। তোমরা জেনে থাকবে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান এর অনাদি অনন্ত হিসাবকালটাকে কতগুলো ছোট ছোট এককে ভাগ করা হয়। এই প্রত্যেকটা ভাগকে এক একটি হিসাবকাল বলা হয় এবং প্রত্যেকটা হিসাবকাল শেষ হওয়ার পর সমাপ্ত হিসাবকালটির পারফরমেন্স মূল্যায়ন করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের সমাপ্ত হিসাবকালটার লাভ লোকসান আর্থিক অবস্থা জানতে পারি। এখন যদি আমরা প্রয়োজনীয় সমন্বয়গুলো সাধন না করে এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে বসি, তাহলে প্রকৃত আর্থিক অবস্থা, প্রকৃত লাভ ক্ষতি জানা যাবে না। এই কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় আমাদেরকে সমন্বয় জাবেদাগুলো সম্বন্ধে সর্বোচ্চ মনোযোগ দিতে হয়। আচ্ছা, তোমরা জেনে থাকো, তোমরা জানো যে অনেকগুলো নীতি এবং অনেকগুলো ধারণা, প্রিন্সিপালস, কনস্ট্যান্টের উপর ভিত্তি করে আমাদেরকে অ্যাকাউন্টিংটাকে কমপ্লিট করতে হয়। এবং এই নীতি সংক্রান্ত একটি ক্লাস আমার রয়েছে অনলাইনে, সেটা তোমরা দেখে নিবে আশা করি। আর শুরুতেই তোমাদেরকে আমার তরফ থেকে আহ্বান রইল যে তোমরা আমার ইউটিউব চ্যানেলে অ্যাড হয়ে নিও, সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমরা ক্লাসগুলো পেতে পারো। আচ্ছা, বোর্ডে যেমনটা তোমরা দেখছো, আমি এখানে ম্যাথমেটিক্স আলোচনা করব। শুরুতে একটু বলে নেই, একটি সমাপ্ত হিসাবকাল যেটা শেষ হলো মাত্র, তার পেছনের সময়টুকুর প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য সমন্বয় জাবেদা আমার প্রয়োজন হয়। খেয়াল করো, ট্রায়াল ব্যালেন্স পাশে লিখেছে পার্শিয়াল, আংশিক, অর্থাৎ একটা ট্রায়াল ব্যালেন্সের অনেকগুলো হিসাবের দফা থাকে। যতগুলো খতিয়ান হয়, প্রত্যেকটা খতিয়ানের ব্যালেন্স নিয়ে যে তালিকা তৈরি করা হয়, সেটাই হচ্ছে কি ট্রায়াল ব্যালেন্স। যদি প্রশ্ন করে ট্রায়াল ব্যালেন্স কাকে বলে, তোমরা নিশ্চয়ই বলবো স্যার, একটি হিসাবের তালিকা, সমাপ্ত হিসাবকালটা শেষ হলে শেষের দিনে খতিয়ানগুলোকে ক্লোজ করে সেই ব্যালেন্স নিয়ে এই তালিকাটা, সারণীটা তৈরি করা হয়। এটা কোনো হিসাব না, এটা একটা তালিকা। আংশিক অর্থাৎ একটা অংশ, মাত্র দুইটা হিসাব আমি এখানে লিখেছি, দুটো হিসাব নিয়ে আমি এখানে আলোচনা করব, সমন্বয়গুলোকে আলোচনা করব। আর অনেক বিষয় থেকে ক্রয় বিক্রয়, প্রারম্ভিক পর্যন্ত কোনো হাতে নগদ, ব্যাংক জমা, অনেক সকল সম্পত্তি, সকল দায়, অর্থাৎ যতগুলো খতিয়ান হয় প্রত্যেকটা খতিয়ানের ব্যালেন্স নিয়ে এখানে জায়গা করে নেয়। ট্রায়াল ব্যালেন্সটা কবে তৈরি করা হয়? হিসাবকাল শেষে। আমাদের এখানে আমরা কল্পনা করে নিলাম হিসাবকালটা শেষ হচ্ছে 31/12/2020। অর্থাৎ তুমি কল্পনা করো আজকে 2020 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, অর্থাৎ হিসাবকালটা শেষ হলো আজকে। আচ্ছা, শুরুতে বলিনি, আমরা যখন সমন্বয় জাবেদা করব তখন আমাদেরকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে যে বিষয়টা সম্বন্ধে সচেতনভাবে জেনে নিতে হবে, সেটা হচ্ছে কি হিসাবকাল। আমরা জানি হিসাবকাল সাধারণত 1 বছর হয়, কিন্তু এটা 1 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাস হতে পারে, 1 কোয়ার্টার হতে পারে। যাই হোক না, তুমি অঙ্কটা পড়ে প্রথমেই সর্বোচ্চ সচেতনভাবে জানার চেষ্টা করবে আমি কত দিন, কত মাস, কতটুকু সময়ের জন্য সমন্বয় জাবেদা করতে যাচ্ছি। আমি এখানে একটা জিনিস লিখেছি, হিসাবকাল শুরু 1/12/2020। আমি ধরে নিলাম আলোচনার সুবিধার্থে আমাদের এই প্রতিষ্ঠানের হিসাবকাল 1 মাস, এবং সেটা শুরু হয়েছিল ডিসেম্বর মাসের 1 তারিখে এবং শেষ হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখে। এই 1 মাসের সমন্বয় জাবেদা আমরা করতে বসছি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাই করি না কেন, আমাদের উদ্দেশ্য হবে কি এই 1 মাসের মধ্যে প্রকৃত আয়, প্রকৃত লোক সম্পত্তির দায় যেন বের হয়। আমাদের সমন্বয় জাবেদা করতে হবে 1 মাসকে টার্গেট করে। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স, সামনে ব্র্যাকেট দিয়ে আমি বাংলায় লিখেছি অগ্রিম বীমা। যারা একাদশ দ্বাদশ তারা এটাকে তুমি অগ্রিম বীমা হিসাবে কল্পনা করো, ইংরেজিতে প্রিপেইড ইন্স্যুরেন্স। এবং ডেবিট পাশে লিখেছি 2400 টাকা, ক্রেডিট পাশে টাকা নেই। অগ্রিম বীমা বা প্রিপেইড ইন্স্যুরেন্স 2400 টাকা কোত্থেকে আসলো? স্যার, রেয়ামিল করার আগে আমি খতিয়ান করেছি। খতিয়ানে কোত্থেকে আসলো? স্যার, খতিয়ান করার আগে আমি জাবেদা করেছি। তাহলে জাবেদাটা কেমন ছিল একটু কল্পনা করো। নিশ্চয়ই তুমি যেদিন অগ্রিম বীমা পরিশোধ করো সেদিন তুমি জাবেদা করছো অগ্রিম বীমা ডেবিট, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তুমি মনে করো ডিসেম্বর মাসের 1 তারিখে তুমি 2400 টাকা প্রদান করছো বিমা,
অগ্রিম বিমা 2400 টাকা। তাহলে আগামী দিনের যে খরচগুলো হবে প্রতি মাসে মাসে সেটা না করে তুমি আজকে একবারেই ডিসেম্বর মাসের 1 তারিখে 2400 টাকা দিয়ে দিছো, তাই তুমি এটাকে অগ্রিম খরচ বলে অগ্রিম খরচ ডেবিট, অগ্রিম বিমা ডেবিট, নগদান ক্রেডিট করছো, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট করছো। এবং আরও জেনে থাকো প্রিপেড ইন্স্যুরেন্স বা অগ্রিম বিমাটা হচ্ছে সম্পত্তি। খরচটা যখন অগ্রিম প্রদান করা হয়ে যায় তখন সেটা সম্পত্তি হয়ে যায়। খরচটা যখন অগ্রিম প্রদান করা হয় তখন সেটা সম্পত্তি হয়ে যায়। তাহলে রেয়া মিলে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পত্তি হিসাবে আছে 2400 টাকা। রেয়া মিলে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পত্তি হিসাবে প্রদর্শন করা হলো 2400 টাকা। দ্বিতীয় হিসাবটা খেয়াল করো, সাপ্লাইস। বাংলায় আমি লিখেছি সাপ্লাইস, মূলত পরোক্ষ কাঁচামাল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। সাপ্লাইসকে যদি প্রশ্ন করো তাহলে আমি বলবো একটা অফিসকে টিপটপ রাখার জন্য, ফাংশনিং রাখার জন্য যে সমস্ত বিষয়গুলো টুকটাক ছোটোখাটো কাঁচামাল, র মেটেরিয়াল, যন্ত্র লাগে, এগুলো সবগুলোকে একত্রে সাপ্লাইস বলা হয়। কত টাকা? ডেবিট পাশে 2000 টাকা। আবারও একই প্রশ্ন, ডেবিটে 2000 টাকা সাপ্লাইস প্রদর্শন করতেছে রেয়া মিলে, তাহলে নিশ্চয়ই খতিয়ানের ডেবিট ব্যালেন্স হয়েছিল সাপ্লাইসের, তার আগে জাবেদা নিশ্চয়ই সাপ্লাইস ডেবিট হয়েছিল, ক্যাশ ক্রেডিট কিছু একটা হয়েছিল। তাহলে আমরা রেয়া মিলে দেখতে পাচ্ছি যে প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা এটাও সম্পত্তি হিসেবে আছে 2400 টাকা এবং সাপ্লাইস হিসাবেও সম্পত্তি আছে 2000 টাকা। দুটাই সম্পত্তি হিসাবে এখানে দেখানো হয়েছে। অ্যাডিজি অ্যাডজেক্টিভ অ্যাডজাস্টমেন্ট সমন্বয় কী আছে? এক, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট 200 পার মান্থ। বাংলা হচ্ছে কি প্রতি মাসে বিমা 200 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়। এক্সপায়ার শব্দের অর্থ কি? তুমি ডাক্তারকে প্রশ্ন করো, ডাক্তার বলবে এক্সপায়ার শব্দটা মারা যায়, রুগী এক্সপায়ার হয়ে গেছে মানে রুগী মারা গেছে। কিন্তু আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলবো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সময় অতিক্রান্ত হয়ে যায়, যে সময়ের জন্য করা হয়েছিল সেই সময়টা শেষ হয়ে গেছে, এই অর্থে। অর্থাৎ এই বিষয়ে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, জ্ঞানের প্রত্যেকটা শাস্ত্রের একটা নিজস্ব অভিধান আছে, নিজস্ব ডিকশনারি আছে, নিজস্ব শব্দ ভাণ্ডার আছে, সে তার মতো করে শব্দগুলোর অর্থ গ্রহণ করে নেয়। এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে, তোমরা এটা দেখে নিও। বিজনেস ডিকশনারি নামে একটা ভিডিও আমি করেছি ইউটিউবে, সেটা তোমরা দেখে নিবে আশা করি। তাহলে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট 200 পার মান্থ, প্রতি মাসে বিমা 200 টাকা করে মেয়াদ উত্তীর্ণ হয়। আর তুমি যে বিমা প্রদর্শন করছো এটা বলতেছে ভাই প্রতি মাসে কিন্তু 200 করে, তো রেয়ামিল বলতেছে 2400। তার মানে কি প্রতি মাসে যদি 200 হয় আর আমি যদি রেয়ামিল থেকে খবর পাই যে 2400 টাকা দেওয়া হয়েছে, তাহলে তো নিশ্চয়ই 12 মাসের প্রদান করা হয়েছে। এখান থেকে একটা টেকনিক্যাল কোশ্চেন যদি করে এই তথ্যের আলোকে, বলো বিমাটা কত মাসের প্রদান করা হয়েছে, তুমি বলবা 12 মাসে। কীভাবে বুঝলা? স্যার প্রতি মাসে 200 করে আর রেয়ামিল বলতেছে 2400, তাহলে 2400কে 200 ভাগলে তো 12 মাসই হয়। তাহলে কথাটা হচ্ছে এরকম, প্রতি মাসের বিমা সালামি 200 টাকা করে দেওয়ার কথা, প্রতি মাসে বিমা সালামি 200 করে দেওয়ার কথা, প্রতি মাসে বিমা সালামি 200 করে দেওয়ার কথা। তুমি যে কোনো কারণেই হোক মাসে মাসে 200 টাকা করে দেওয়া ঝামেলা, একবারে 12 মাসে 2400 দিয়ে দাও। হয় না এরকম? প্রতি মাসে মাসে আমি তোমাকে 200 টাকা দিতে পারবো না, তুমি আগামী 1 বছরের 1200 টাকা একবারে 2400 টাকা একবারে নিয়ে যাও। এভাবেই এই বিমাটা প্রদান করা হয়েছিল এবং কল্পনা করে সেটা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের 1 তারিখে। ওয়েল, আচ্ছা, 2 নম্বর সমন্বয় কী বলা আছে? সাপ্লাইস অন হ্যান্ড। অন হ্যান্ড, অন মানে উপরে, হ্যান্ড মানে হাত, তাহলে হাতের উপরে। সাপ্লাই শব্দ, অন হ্যান্ড শব্দের অর্থ হাতের উপর না, এখানে অন হ্যান্ড শব্দের অর্থ মজুদ বা হাতে রয়ে গেছে, অর্থাৎ মাস শেষ হয়ে যাওয়ার পরে কতটুকু রয়ে গেল। তাহলে সাপ্লাইস অন হ্যান্ড হাতে রয়ে গেছে, এই যে দেখো সাপ্লাইস হাতে রয়েছে 500 টাকা। সমন্বয়গুলো কবে করতে বলতেছে? এই সমন্বয়গুলো কবে করতেছে আমরা? ডিসেম্বর মাসের 31 তারিখে। তাহলে ডিসেম্বর মাসের 31 তারিখে তুমি সাপ্লাইজ হিসাব করছো, গোদামে গিয়ে দেখো যে সাপ্লাইজ রয়ে গেছে আরও 500 টাকা, না যা আছে তার দাম 500 টাকা। তুমি কিন্তু কিনেছিলে 2000 টাকা। ওই যে রেয়ামিল সাক্ষী দিচ্ছে, এই যে রেয়ামিল সাক্ষী দিচ্ছে 2000 টাকা। সাপ্লাইজ কিনছো তুমি 2000 টাকা, আর মাস শেষ হয়ে যাওয়ার পর তুমি দেখো যে আছে 500 টাকা। তাহলে অটোমেটিক তুমি বের করে ফেলতে পারতেছো সাপ্লাইজ খরচ হয়ে গেছে বাকি 1500 টাকা। সাপ্লাইজ খরচ হয়ে গেছে বাকি 1500 টাকা। আবার খেয়াল করো, রেয়ামিল বলতেছে প্রিপেড ইন্স্যুরেন্স 2400 টাকা, আর নিচে এসে বলতেছে প্রতি মাসে 200 করে মেয়াদ উত্তীর্ণ হয়। আচ্ছা, সাপ্লাইজ রেয়ামিল বলতেছে 2000 টাকা, আর এখানে বলতেছে মাস শেষ হয়ে যাওয়ার পর এখনও হাতে রয়ে গেছে 500 টাকা। এবার আমরা সমন্বয় জাবেদা করব। সমন্বয় জাবেদা যখন আমরা করব তখন আমাদের মাথায় থাকবে দুটো দৃশ্য। এক, ইনকাম স্টেটমেন্টে কী প্রভাব ফেলা উচিত ওটা নিশ্চিত করতে হবে। 2, ব্যালেন্স শিটে কী প্রভাব পড়া উচিত সেটাও নিশ্চিত করতে হবে। তাহলে আমরা যখন সমন্বয় জাবেদা করবো, প্রতিটা সমন্বয় জাবেদা করার সময় আমার মাথায় থাকবে ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণীতে যেন প্রকৃত খরচ প্রকৃত আয় প্রদর্শন করা হয়, 1 নাম্বার। 2 নাম্বার, উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিটে যেন প্রকৃত সম্পত্তি প্রকৃত দায় প্রদর্শন করা হয়। আচ্ছা, তাহলে প্রথম জাবেদায় আমরা যদি আসি, প্রতি মাসে নাকি বিমা 200 টাকা করে মেয়াদ উত্তীর্ণ হয়, তুমি প্রদান করছো 12 মাসে 2400 টাকা, তাহলে 1 মাস গেছে, 1 মাসের বিমা অগ্রিম শেষ হয়ে গেল।
ডিসেম্বর মাসের 1 তারিখে তুমি বিমা দিছো মনে করো 2400 টাকা, আর ডিসেম্বর মাসের 31 তারিখে এসে তুমি তখন কি বলবা? বলবা 1 মাসের বিমা 200 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 1 মাসের বিমা 200 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এমনটাই বলবা। স্যার মেয়াদ উত্তীর্ণ হলে কি হয়? বিমা অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হলে কি হয়? সম্পত্তি আর সেটা থাকে না, খরচে পরিণত হয়। তাহলে আমার রেয়ামিল বলতেছে 2400 টাকা সম্পত্তি। স্যার তাহলে তো আমি আজকে 31শে ডিসেম্বর 1 মাস শেষ হয়ে গেল, আমি তো আর 2400কে সম্পত্তি বলতে পারছি না, 1 মাসের 200 টাকা শেষ হয়ে গেল, তাহলে আর বাকি 2200 টাকা সম্পত্তি থাকে। হ্যাঁ, এই কাজটাই করতে হবে। ব্যালেন্স শিটে সম্পত্তি পাশে 2400 নেওয়া যাবে না, 2200 নেওয়ার ব্যবস্থা করতে হবে। ব্যালেন্স শিটে অগ্রিম বিমা নামে 2400 টাকা নেওয়া যাবে না, 2200 টাকা নিতে হবে, কারণ 200 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, খরচে পরিণত হয়ে গেছে। আর এই কারণেই আমরা জাবেদায় প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করছি 200 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্সকে যদি জাবেদায় 200 টাকা ক্রেডিট করি তাহলে কি ঘটনা ঘটবে? স্যার বিমা ওখানে ডেবিটে আছে 2400, আর এখানে বিমা অগ্রিম বিমা ক্রেডিট হয়ে যাচ্ছে 200, কাটাকাটি খেয়ে অগ্রিম বিমা টিকে 2200, তাতে করে ব্যালেন্স শিটের সম্পত্তি পাশে চলে যাবে 2200, এক কুল রক্ষা হইল। এবার স্যার প্রিপেড ইন্স্যুরেন্স সম্পত্তি হিসেবে ব্যালেন্স শিটে লেখা আছে, অথচ 1 মাসের 200 টাকা খরচে পরিণত হয়ে গেছে, এই 200কে তো ইনকাম স্টেটমেন্টে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক তাই, এই জন্য আমি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করলাম 200, ইন্স্যুরেন্স এক্সপেন্স বিমা খরচ ডেবিট 200 টাকা, বিমা খরচ ডেবিট 200 টাকা করলাম। এই কারণেই বিমা খরচ 200 টাকা ইনকাম স্টেটমেন্টে আয় বিবরণীতে চলে যাবে। তাহলে দেখো দুটা কথা বলেছিলাম, এক আয় বিবরণীতে জন্য প্রকৃত খরচ আয় প্রদর্শন করা হয়, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স 200 টাকা লেখলে ইনকাম স্টেটমেন্ট 200 টাকা চলে যাবে, তাহলে প্রকৃত খরচ 200 টাকা দেখানো হয়ে গেল বিমা খরচ বাবদ। আর ব্যালেন্স শিটে যে প্রকৃত সম্পত্তি দেখাইতে হবে 2400 থেকে 200 বাদ দিলে 2200 টাকা থাকবে, সেই 2200 টাকা সম্পত্তি হিসেবে চলে যায়। তাহলে আমি এই জাবেদা করার প্রভাবে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীতে চলে যাবে 200 টাকা বিমা খরচ, এবং প্রিপেড ইন্স্যুরেন্স এখান থেকে 200 টাকা কমে যাবে এই 2400 টাকা থেকে, এবং ব্যালেন্স শিটে চলে যাবে 2200 টাকা। তাহলে আমার প্রকৃত সম্পত্তিও প্রদর্শন করা হয়ে যায় ব্যালেন্স শিটে, প্রকৃত খরচও প্রদান করা হয়ে যায় ব্যালেন্স শিটে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা দ্বিতীয় জাবেদার দিকে তাকাই। সাপ্লাইস এখানে সম্পত্তি হিসেবে লেখা আছে 2000 টাকা, আর বলতেছে সাপ্লাইস অন হ্যান্ড অ্যাট 31/12/2020 টাকা 500, সাপ্লাইস হাতে আছে 500 টাকা, সাপ্লাইস হাতে আছে 500 টাকা। আমি এগুলো মুছে দিই, হ্যাঁ, খুব হিজিবিজি দেখাচ্ছে, আমি বাংলাটা মুছে দিই, খুব হিবিজিবি দেখাচ্ছে বোর্ডটা। এবার আশা করি কিছুটা ফ্রি হলো, খেয়াল করো সাপ্লাইস নাকি হাতে রয়ে গেছে 500, তাহলে প্রশ্ন করে বাকি 1500 গেছে কি? স্যার খরচ হয়ে গেছে। তাহলে খরচ যদি হয়ে থাকে তাহলে ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সাপ্লাইস খরচ নামে। এই জন্য যাবে দেখলাম সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 1500, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 1500 কেন হলো? স্যার খরচ হয়ে গেছে। সাপ্লাইস সম্পত্তি হিসেবে ব্যালেন্স মিলে লেখা আছে 2000, আর বলতেছে 500 হাতে রয়ে গেছে, তাহলে বাকি 1500 কোথায় গেল? খরচ হয়ে গেছে। এই জন্য সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 1500। ভালো কথা। স্যার 500 তো এখনও রয়ে গেছে সম্পত্তি হিসেবে, এটাকে তো ব্যালেন্স শিটে নেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এই জন্য তো সাপ্লাইসকে ক্রেডিট করলাম 1500, তাতে কী হবে? রেয়া মিলে আছে 2000 ডেবিট, আর সমন্বয়ে আছে 1500 টাকা ক্রেডিট, কাটাকাটি খেলে 500 টাকার টিকে না? হ্যাঁ, ওইটা অটোমেটিক রেয়া মিলে ব্যালেন্স শিটে সম্পত্তি পাশে চলে যাবে। তাহলে দুনুকুল রক্ষা হয়। সাপ্লাইস এক্সপেন্সকে ডেবিট 1500 টাকা করলে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীতে 1500 টাকা চলে যায়, সাপ্লাইস খরচ নামে 1500 টাকা খরচ প্রদর্শন করা হয়ে যায়, প্রকৃত খরচ দেখানো হইল। প্রথম দায়িত্ব আমাদের শেষ। আর দ্বিতীয় দায়িত্ব ব্যালেন্স শিটে প্রকৃত সম্পত্তি প্রদর্শন করার জন্য কি ঘটনা ঘটবে? এখানে আছে 2000, এখানে আছে 2000, এখানে আছে 1500 টাকা ক্রেডিট, কাটাকাটি খেয়ে 500 টাকা ডেবিট পাশে টিকে সাপ্লাইস নামে সম্পত্তি পাশে চলে যাবে ডেবিট পাশে। গুড, আশা করি সমন্বয় যাবে, দেখলে এইভাবে তুমি বুঝতে পেরেছো। এবার আমি এখানে একটু পরিবর্তন আনবো যদি তোমরা ধরতে পারো। আমি কি বলেছি এখানে? সাপ্লাইস অন হ্যান্ড অ্যাট 31/12/2020 টাকা 1500। আমি যদি বলি কথাটাকে এইভাবে না বলে ঘুরিয়ে যদি বলি, ধরো এই কথাটা আমি ওভাররাইট করে দিলাম, মনে করো নাই, আমি তোমাকে সমন্বয় যদি এভাবে বলি সাপ্লাইস ইউজড টাকা 1500, কি বুঝলা? আমি বললাম সাপ্লাইস ইউজড মানে ব্যবহার হয়ে যায়, সাপ্লাইস ব্যবহার হয়ে গেছে 1500 টাকা। এই কথার অর্থ কি? প্রথম কথাই ছিল সাপ্লাইস অন হ্যান্ড টাকা 500, হাতে রয়ে গেছে 500। আর এবার বলতেছে আমি কথাটাকে এভাবে বলবো না, একটু ঘুরিয়ে বললাম সাপ্লাইস ব্যবহার হয়েছে 1500। প্যাস লাগতেছে?
তুমি মনে করো তোমার কাছে 100 টাকা ছিল, এখান থেকে 60 টাকা খরচ করে ফেলছো। এখন তুমি কি বলবা? আমার কাছে আর 40 টাকা রয়ে গেছে। আবার তোমার কাছে ছিল 100 টাকা, 60 টাকা খরচ করে ফেলেছো। এখন তুমি কি বলবা? আমার পকেটে আছে আর 40 টাকা। কথাটা সঠিক? আবার তুমি চাইলে এভাবে বলতে পারো, আমার খরচ হয়ে গেছে 60। তো তোমাকে যখন বলবে খরচ হয়ে গেছে 60, তার মানে তো 40 রয়ে গেছে। অথবা যদি বলে 40 রয়ে গেছে, তার মানে তো খরচ হয়ে গেছে 60। কথা একই। যখন তুমি বলতেছো খরচ হয়ে গেছে 60, তার মানে 40 টাকা পকেটে রয়ে গেছে। আবার যখন তুমি বলবো যে না আমার 40 টাকা রয়ে গেছে পকেটে, তার মানে বাকি 60 টাকা খরচ হয়ে গেছে, যদি তোমার কাছে মোট 100 টাকা যদি থেকে থাকতো। দেখো, সাপ্লাইস 2000 টাকা ছিল মোট। প্রথমে বলছিলাম যে সাপ্লাইস হাতে রয়ে গেছে 500, তার মানে তুমি কিন্তু বুঝে ফেলছো বাকি 1500 খরচ। সাপ্লাইস কিনছো তুমি 2000 টাকা, বলতেছে সাপ্লাইস খরচ হয়ে, সাপ্লাইস হাতে রয়ে গেছে 500 প্রথমবার, তার মানে কিন্তু তুমি বুঝে নিছো বাকি 1500 খরচ। আর এবার বলতেছি সাপ্লাইস ছিল 2000, খরচ হয়ে গেছে 1500, তার মানে কিন্তু রয়ে গেছে 500। কথা একই। অর্থাৎ তোমাকে সমন্বয় যাবে এটা পরে বুঝতে হবে যে কতটুকু খরচ হয়ে গেছে, কতটুকু রয়ে গেছে। যখন বলবে খরচ হয়ে গেছে এতটুকু, তার মানে বাকিটুকু রয়ে গেছে। অথবা যখন বলবে রয়ে গেছে এতটুকু, তাহলে তুমি বের করো বাকিটুকু খরচ হয়ে গেছে। ওয়েল, এটা একটা প্রবলেম। এই অংশটুকু আমরা আলোচনা করলাম। এবার এই অংশে চলে আসো। মনে রাখবা, এটা আশা করি মাথায় রাখবে। এবার এদিকটাই খেয়াল করো। আমি যদি বোর্ডটাকে যদি আরেকটু ওদিকে নিয়ে যাই, আশা করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আশা করি বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এবার আমরা এদিকটা আলোচনা করব। একই জিনিস, ট্রায়াল ব্যালেন্স আংশিক 31/12/2020, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 2400 টাকা। পার্থক্য খেয়াল করো তো, এখানে ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 2400 টাকা, আর এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 2400 টাকা। পার্থক্য কোথায়? স্যার এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সকে লেখা হয়েছে সম্পত্তি হিসাবে, আর এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন্স্যুরেন্সকে লেখা হয়েছে খরচ হিসাবে। একদিকে সম্পত্তি হিসাবে, একদিকে খরচ হিসাবে। তাহলে রেয়া মিলে যদি কোনো কিছুকে সম্পত্তি হিসেবে লেখা হয়, তাহলে কীভাবে জাবেদা করতে হবে এটা আমরা শিখেছি। এবার আমরা শিখবো রেয়া মিলে যদি কোনো কিছুকে খরচ হিসেবে লেখা হয় এবং সেটা সামান্য জাবেদা করতে হলে কীভাবে করতে হবে আমরা সেটা বোঝার চেষ্টা করব। মাথায় রাখো, এবার খরচ হিসেবে লেখা হয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, বিমা খরচ 2400 টাকা খরচ হিসেবে লেখা হয়েছে। এই রেয়া মিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স কোথেকে আসছে? স্যার রেয়া মিলের করার পূর্বে, রেয়া মিল তৈরি করার পূর্বে খতিয়ান করা হয়েছে। সেই খতিয়ানের ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা খতিয়ান হয়েছিল, সেই খতিয়ানের ব্যালেন্স ডেবিট বেরিয়েছিল, তাই 2400 টাকা। আর খতিয়ানের কোথেকে গেছে? জাবেদায় নিশ্চয়ই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করা হয়েছিল, জাবেদায় নিশ্চয়ই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করা হয়েছিল, বিমা খরচ ডেবিট করা হয়েছিল। এই জন্য জাবেদা থেকে খতিয়ান হয়ে রেয়া মিলে চলে আসছে ইন্স্যুরেন্স এক্সপেন্স এই নামে। প্রথম হিসাবের ব্যাপারটি গেল। এবার দ্বিতীয়টা খেয়াল করে, সাপ্লাইস এক্সপেন্স। আর এখানে কি ছিল? শুধু সাপ্লাইস। এটা হচ্ছে সম্পত্তি, এটা হচ্ছে খরচ। এটা হচ্ছে সম্পত্তি, এটা হচ্ছে খরচ। পাশে লেখাই আছে স্পষ্ট এক্সপেন্স। তুমি এটাকে সম্পত্তি ভাববা কোন দুঃখে? লিখে দিয়েছে এখানে স্পষ্ট সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস খরচ, খরচ, খরচ 2000 টাকা। এবার দেখা যাক সমন্বয় কি বলা আছে। অ্যাডজাস্টমেন্ট কি? ইন্স্যুরেন্স এক্সপায়ার্স @200 পার মান্থ। প্রতি মাসে নাকি 200 টাকা করে বিমা খরচ, বিমা মেয়াদ উত্তীর্ণ হয়। সমস্যা কি? সমস্যা রেয়া মিল সমন্বয় বলতেছে প্রতি মাসে 200 টাকা করে খরচ, আর সমন্বয় বলতেছে প্রতি মাসে বিমা মেয়াদ উত্তীর্ণ 200 টাকা করে, আর রেয়া মিলে দেওয়া আছে 2400 টাকা। তাহলে প্রতি মাসে যদি 200 হয়, 2400 টাকা তো 12 মাসে খরচ। এক মাসে 2400 টাকা লিখছে কীভাবে? হ্যাঁ, খেয়াল করো, প্রকৃত অর্থে তুমি প্রদান করছো 12 মাসেরই 2400 টাকা। স্যার অগ্রিম যদি আমি যদি ডিসেম্বর মাসের 1 তারিখে 12 মাসের জন্য 200 করে 2400 টাকা দিয়ে দেয়, তাহলে তো স্যার অগ্রিম বিমা হিসাবেই লেখা উচিত, কারণ বিমাটা অগ্রিম প্রদান করা হয়েছে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই আগামী দিনগুলোর, আগামী মাসগুলোর টাকা আমি এখন দিয়ে দিচ্ছি, এটাকে তো অগ্রিম বিমা হিসেবেই লেখা উচিত। হ্যাঁ, খরচ তুমি প্রদান করছো অগ্রিম, লেখা উচিত ছিল অগ্রিম বিমা। এখানে যেটা করছে, কিন্তু ওরা অগ্রিম বিমা নামে লেখা নেই, লেখছে খরচ নামে, লেখছে খরচ নামে, সম্পত্তি হিসাবে লেখা নেই। কোনো সমস্যা নেই, এটাকে সম্পত্তি হিসাবে লেখলেও যেরকম সমাধান আছে, খরচ হিসাবে যদি লেখা হয় সেটারও সমাধান আছে। তাহলে এখন আমরা জানার চেষ্টা করব, প্রদান করা হয়েছে ও ভবিষ্যৎ সহ, প্রদান করা হয়েছে আগামী কয়েক মাসের সহ, কিন্তু লেখা হয়েছে অগ্রিমের পরিবর্তে খরচ নামে। এটাকেও কীভাবে সমন্বয় করতে সেটাই আমরা এখন শিখব। এখানে শিখেছিলাম খরচ প্রদান করা হয়েছে আগামী দিনগুলোর জন্য, আগামী মাসগুলোর জন্য, সম্পত্তি হিসেবে লেখা হয়েছে, তার জন্য কীভাবে সমন্বয় জাবেদা করতে সেটা আমরা শিখেছি। আর এখন শিখব খরচটা প্রদান করা হলে আগামী দিনের জন্যই, কিন্তু জাবেদা করার সময় অগ্রিম বিমা হিসেবে না লিখে লিখছে তোমার খরচ নামে। কোনো সমস্যা নেই, এভাবেও লেখলেও আমরা সমাধান করতে পারবো। খেয়াল করো, আগে যে কথাটা বলেছিলাম, দুটো বিষয়কে নিশ্চিত করতে হবে, প্রকৃত খরচ হিসাবে যেন ইনকাম স্টেটমেন্টে যায়,
প্রকৃত খরচ হিসাবে যেন আয় বিবরণীতে প্রদর্শন করা হয় এবং প্রকৃত সম্পত্তি ওজনে ব্যালেন্স শিটে যায়। এই দুইটা জিনিস এনশিওর করতে পারলেই হয়ে গেল জাবেদা। তুমি জাবেদায় সমন্বয় জাবেদায় যাই করো না কেন, যেভাবেই করো না কেন, যদি তুমি এটাকে ইনকাম স্টেটমেন্টের প্রকৃত খরচ প্রদর্শনের জন্য ঠিক হয়ে থাকে তাহলে জাবেদা ঠিক। যদি ব্যালেন্স শিটের সম্পত্তি বা প্রকৃত সম্পত্তি প্রদর্শন করতে পারে তাহলে জাবেদা ঠিক। অর্থাৎ জাবেদাটা করতে হবে এরকম জাবেদা যে জাবেদায় প্রকৃত খরচ ইনকাম স্টেটমেন্টে যায়, যে জাবেদার ফলে প্রকৃত সম্পত্তিও ব্যালেন্স শিটে দেখানো হয়। দুটো জিনিস রক্ষা করতে পারলে এখন তুমি যে জাবেদার মাধ্যমে করো না কেন সমস্যা নেই। এখানে একটা প্রবলেম আমরা এতক্ষণ আবিষ্কার করে ফেললাম, লেখছে খরচ হিসাবে অথচ এটা সম্পত্তি। লেখছে খরচ হিসাবে আগামী 12 মাসে খরচ করে ফেলছে, কিন্তু এটাকে সম্পত্তি হিসাবে না লিখে লিখছে খরচ হিসাবে, সম্পত্তি হিসাবে না লিখে লিখছে খরচ হিসাবে। তাহলে এখন আমাকে এমন একটা জাবেদা করতে হবে যাতে প্রকৃত খরচ 1 মাসের 200 টাকা দেখানো হয়। স্যার আমরা তো আমাদের হিসাব করলে শুরু হলো 1/12-তে, আর আমরা 31/12-তে অঙ্ক করতেছি, 1 মাসের অঙ্ক করতেছি, তাহলে ইনকাম স্টেটমেন্ট আমার 1 মাসের খরচ 200 দেখানো উচিত, কারণ ওরা মাসে মাসে নাকি 200 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়। ইন্স্যুরেন্স এক্সপার্টস @200 পারবেন, প্রতি মাসে 200 টাকা করে মেয়াদ উত্তীর্ণ হয়। তাহলে প্রতি মাসের বিমা বাবদ খরচ 200। তাহলে আমি 1 মাসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতেছি, আমি 1 মাসের আর্থিক বিবরণী করতেছি, আমার এখানে ইনকাম স্টেটমেন্টে এখানে আমার আয় বিবরণীতে বিমা খরচটা আমাকে 1 মাসে 200 টাকা দেখানোর ব্যবস্থা করতে হবে। আপনি 2400 লেখছেন কি লেগে, এটা ঠিক করেন তাড়াতাড়ি। আপনি যেখানে বিমা খরচ লেখছেন 2400, বিমা খরচ যেন প্রকৃত অর্থে 200 থেকে ইনকাম স্টেটমেন্টের জন্য 200 যায়। তাহলে আমি যদি ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ক্রেডিট করে দিই 2200 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্সকে যদি আমি ক্রেডিট করে দিই 2200 টাকা, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে বিমা খরচ বা ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 2400 ডেবিট ডেবিট ডেবিট, আর আমি যদি ওই হিসাবটাকে ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে ক্রেডিট করে দিই 2200, তাহলে 2400 ডেবিট 2200 ক্রেডিট, কাটাকাটি খেয়ে 200 টাকা ডেবিট টিকে না? বোঝো নাই? বিমা সালামি ও বিমা খরচ কত টাকা আছে মিলে 2400 টাকা স্যার। জাবেদা যদি আমি 2200 টাকাকে ক্রেডিট করে দিই, ক্যান্সেল করে দিই, কোনো একটি জাবেদা উল্টা করার অর্থই তো হচ্ছে কি সেটা ক্যান্সেল হয়ে যায়। এখানে আছে ডেবিট, আমি করে দিলাম ক্রেডিট, তাহলে তার মানে তো ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2400 টাকা বিমা খরচ লেখলে কি হবে? আমি তো 2200 টাকা ক্যান্সেল করে দিলাম, অটোমেটিক টিকবে আর 200 ইনকাম স্টেটমেন্টে যাবে 200। বুঝো কি না? আবার বিমা খরচ এখানে দেওয়া আছে 2400, আমি করে দিলাম ক্রেডিট 2200, কারণ আমি জানি 2200 টাকা আগামী 11 মাসের খরচ। তাহলে এখন 1 মাসের 200 টাকা দেখাইতে হলে কী করতে হবে? 2400 থেকে 2200 11 মাসেরটা বাদ দিতে হবে। 12 মাসের খরচ থেকে 11 মাসেরটা বাদ দিলে তো আর 1 মাসের খরচটা থাকে, তাই না? আচ্ছা, তাহলে প্রথম কুল রক্ষা হলো বিমা খরচ না বাকি ইনকাম স্টেটমেন্টে 200 টাকা নেওয়ার ব্যবস্থা আমরা করলাম কীভাবে? 2400 থেকে 2200 ক্যান্সেল করার মাধ্যমে প্রকৃত খরচ দেখানো হইল। এবার প্রকৃত সম্পত্তি ব্যালেন্স শিটে দেখাবার পালা। কীভাবে দেখাবো? স্যার এটা 12 মাসের ছিল, আমাদের 1 মাস শেষ হয়ে গেছে, আরও তো 11 মাস, 11 মাসেরটা তো সম্পত্তি, আরও তো 11 মাসের অগ্রিম রয়ে গেছে, ওটা তো সম্পত্তি। হ্যাঁ, কত টাকা হয়? 200 করে 2200 টাকা। ওয়েল, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট করে তুমি 2200 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্সকে 2200 টাকা ডেবিট করলেই তো অগ্রিম বিমা নামক সম্পত্তি একটা সৃষ্টি হয়ে গেল এবং ব্যালেন্স শিটে চলে যাবে 2200 টাকা। সহজ। মানে আমার কথা হচ্ছে কি 12 মাসের প্রদান করেছি, তাহলে 1 মাস গেছে, 1 মাসের খরচ, বাকি 11 মাস যেটা এখন আসে নাই, কালের গর্বে ভবিষ্যৎ, সেটা আমার জন্য সম্পত্তি অগ্রিম। তাই আমি প্রিপেড ইন্স্যুরেন্সটা আমি 11 মাসের 200 টাকা করে 2200 টাকা লেখলাম। আর এখানে খরচ লিখে ফেলছি 2400 টাকা, না প্রকৃত অর্থে খরচ 1 মাসের 200 টাকা, তাই 2200 টাকা ক্যান্সেল করলাম। যাবে তারা কী হলো? অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট 2200 টাকা। এই জাবেদা করলেই আমার দুনুকুল রক্ষা হয়। এবার আসো সেকেন্ড জাবেদায়, সাপ্লাইস এক্সপেন্স। আবার একই কথা, সাপ্লাইসকে এক্সপেন্স হিসাবে লেখা হয়েছে, খরচ হিসাবে লেখা হয়েছে 2000 টাকা। আর সমন্বয়ে কি বলতেছে? সাপ্লাইস অন হ্যান্ড, হাতে রয়েছে 500 টাকা। আবার যেটা হাতে রয়ে গেছে এটা তো সম্পত্তি, এটা কিন্তু ব্যালেন্স শিটের সম্পত্তি বসে নিতে হইবে। তাহলে এবার আমি সাপ্লাইসকে ডেবিট যদি করে 500 টাকা দিয়ে, সাপ্লাইসকে যদি আমি 500 টাকা দিয়ে ডেবিট করি, তাহলে সাপ্লাইস নামক একটা সম্পত্তি জাবেদার সৃষ্টি হলো এবং এটারে আমি এটা ক্ষতি, এটা ব্যালেন্স শিটে চলে যাবে, সম্পত্তি বাসে চলতি সম্পত্তি বাসে চলে যাবে 500 টাকা। আবার যে জিনিসটার মেয়াদ এখন উত্তীর্ণ হয়নি, যে জিনিসটা তুমি এখনও ব্যবহার করো নাই, আগামী বছরে আগামী হিসাব করে ব্যবহার করবা, তো সেটা কি আজকের জন্য সম্পত্তি না? 100 বার। এই জন্য সাপ্লাইস নামক সম্পত্তির সৃষ্টি করলাম 500 টাকা। আবার এক্সপ্রেস নামে এখানে 2000 লেখা হয়েছে, রেয়া মিলে সাপ্লাইস এক্সপ্রেস 2000 টাকা লেখা যাবে না, কারণ ওরা বলতেছে 500 রয়ে গেছে হাতে, তার মানে ওই যে বাকি 1500 খরচ, তাহলে ইনকাম স্টেটমেন্টে 1500 টাকা যেন খরচ হিসাবে যায়। আবার সাপ্লাইস তুমি কিনছো 2000, বলতেছে হাতে রয়ে গেছে মাস শেষে, তাহলে যেই মাসটা শেষ হলো, যে হিসাবগুলো শেষ হলো, সেই হিসাবগুলো বাকি 1500 খরচ হয়ে গেছে, তাহলে 1500কে ইনকাম স্টেটমেন্টে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট যদি আমি করি 500 টাকা, তাহলে এখানে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আছে 2000 টাকা,
কাটাকাটি খেয়ে বাকি 1500 টাকা খরচের টিকে। আবার খেয়াল করো, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট এখানে 2000, আর সাপ্লাইস এক্সপেন্সে যদি আমি ক্রেডিট করি 500, তাহলে 2000 টাকা হচ্ছে ডেবিট, 500 টাকা হচ্ছে ক্রেডিট। কাটাকাটি খেয়ে কি 1500 টাকা ডেবিটের টিকে না? সাপ্লাইস এক্সপেন্স নামে কি 1500 টাকা ডেবিটের টিকে না? তাহলে 1500 টাকা যদি ডেবিটের খরচ হিসাবে টিকে, তাহলে তো ইনকাম স্টেটমেন্ট আমার 1500 টাকা যেতে কোনোই সমস্যা নেই, ধনুকুল রক্ষা হইল। আশা করি এই দুইটা অল্টারনেটিভে তোমরা জাবেদা ধরতে সক্ষম হয়েছো। এবার এখানে যদি আমি একটু পরিবর্তন করি, আবার আগের মতো সাপ্লাইস অন হ্যান্ড না লিখে আমি যদি লিখি সাপ্লাইস ইউজড, টাকা 1500, কথা একই। ওই যে 100 টাকা তোমার কাছে ছিল পকেটে, 60 টাকা খরচ করছো, এখন তুমি দুইভাবে এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারো। আমার 60 টাকা খরচ হয়ে গেছে, ও পকেটে তাহলে 40 টাকা আছে। আমার পকেটে 40 টাকা রয়ে গেছে, ও বাকি 60 টাকা খরচ হয়ে গেছে। তাহলে খরচ হয়েছে কত এটা বললে তুমি বের করতে পারো, বাকি পকেটে রইল কত, আবার পকেটে রইল কত, এটা বললে তুমি খরচটা বের করে ফেলতে পারো। এতক্ষণ যে আলোচনা করলাম কি বোঝানোর জন্য? একটা জিনিস শুধু বোঝাবার জন্য। রেয়া মিলে যদি কোনো একটি হিসাবের দফাকে সম্পত্তি হিসেবে লেখা হয়, যেমনটা এই পাশে করা হয়েছিল, প্রিপেড ইন্স্যুরেন্স সম্পত্তি, সাপ্লাই সম্পত্তি, এগুলোকে লেখা হয়েছে এখানে সম্পত্তি হিসাবে, তাহলে সমন্বয় জাবেদা করতে হবে খরচের। এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, খরচ এই 2200-2400 টাকা না 12 মাসের, তাহলে 1 মাসের খরচ কত? 200 টাকা, তাই 200 টাকা জাবেদা করছে, আমি খরচের জাবেদা করছি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। সম্পত্তি হিসাবে থাকলে রেয়া মিলে জাবেদা হবে খরচের। সম্পত্তি ছিল 2400 টাকা, আমার 1 মাস শেষ হয়েছে, 1 মাসের খরচ 200 টাকা, আমি 200 টাকা জাবেদা করছি। সম্পত্তি ছিল এখানে 2000 টাকা সাপ্লাইস, অথচ আমার খরচ হয়েছে কত টাকা? 1500 টাকা রয়ে গেছে, 500 টাকা রয়ে গেছে, মানে 1500 টাকা খরচ হয়ে গেছে, তাহলে খরচ 1500 টাকা জাবেদা আমি করছি। রেয়া মিলে সম্পত্তি হিসাবে লেখা থাকলে খরচ অংশটুকু বের করবা, সেটা জাবেদা করবা। খরচ অংশ কেমনে বের করবা? সরাসরি বলে দিতে পারে এত টাকা খরচ হয়েছে, অথবা সরাসরি বলে দিতে পারে যে এত রয়ে গেছে, তারপরে বাকিটা খরচ। তোমাকে বুদ্ধি করে খরচটা বের করে খরচে জাবেদা করতে হবে। আর এখানে কি ছিল? রেয়া মিলে লেখা হয়েছিল সম্পত্তি হিসাবে, জাবেদা করছে তুমি খরচের। আবার এখানে ছিল সম্পত্তি হিসাবে, জাবেদা করছি খরচের, আর এদিকটা ছিল খরচ হিসেবে, জাবেদা করছে আমরা সম্পত্তির। এখন খরচ কোনটুকু, সম্পত্তি কোনটুকু, যদি এখনও না বুঝে থাকো, এখনও যদি তোমরা না বুঝে থাকো, একটা জিনিস খেয়াল করো তো এখান থেকে। মনে করো এটা 3 মাস কল্পনা করো, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, 3টা মাস তুমি কল্পনা করো। শুরুতেই তুমি 3000 টাকা দিয়ে দিচ্ছ, মনে করো ভাড়া, 3 মাসের ভাড়া, প্রতি মাসে 1000 করে না দিয়ে 3 মাসের ভাড়া অগ্রিম 3000 টাকা তুমি দিয়ে দিচ্ছ, ভাড়া দিয়ে দিচ্ছ 3000 টাকা। এখন তুমি কি বলবা? 1 মাস গেলে 3 মাসের অগ্রিম থেকে 1 মাসের ভাড়া খরচে পরিণত হবে। 2 মাস যাবে, 2 মাসের ভাড়া অগ্রিম শেষ হয়ে খরচে পরিণত হবে। 3 মাস যাবে, পুরো 3 মাসের অগ্রিম শেষ হয়ে খরচে পরিণত হবে। আচ্ছা, আমি 1 মাসের অঙ্ক করতেছি, তাহলে প্রতি মাসে 200 করে 1000 করে তো, প্রতি মাসে 1000 করে তো, প্রতি মাসে 1000 করে তো, তাহলে 1 মাস যাবে, 1 মাসের অগ্রিম শেষ হয়ে খরচে পরিণত হবে 1000 টাকা। 2 মাস গেলে 2 মাসের 2000 টাকা খরচে পরিণত হয়ে যাবে 2000 টাকা। 3 মাস গেলে পুরো 3000 টাকায় খরচে পরিণত হয়ে যাবে। এবার 1 মাস পরে যদি বলে যে আমার 1000 খরচ হয়ে গেছে, তাহলে তুমি কি বলবা? 2000 রয়ে গেছে। যদি বলে 1 মাস পরে যে আমার 1000 খরচ হয়ে গেছে, তাহলে তুমি বুঝবা বাকি 2 মাস সম্পত্তি হিসেবে রয়ে গেছে। আর যদি বলে যে না আমার কাছে 2000 টাকা সম্পত্তি হিসেবে রয়ে গেছে, তাহলে তুমি বুঝে নেবে 1000 খরচ হয়ে গেছে। খরচের খবর বলে সম্পত্তি বেড়ে যাবে, সম্পত্তির খবর বলতে খরচ বেড়ে যাবে, একটা থেকে আরেকটা বিয়োগ করলে বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। তারপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে এই নাম্বারে রিং দিতে পারো, 01911108655। তোমরা একটা কথা মনে রাখবো, অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা হয়তো কিছুটা ধারণা নিতে পারো, কিছুটা তো শিখতে পারো, তোমাদেরকে জাস্ট একটু পড়ার টাচে রাখা, কিন্তু মনে রাখতে হবে শেষ পর্যন্ত পড়ার টেবিলে বসে তোমাদেরকেই পড়তে হবে। শেষ পর্যন্ত পড়ার টেবিলে গিয়েই পড়াটা শেষ করতে হবে। তোমরা শুধু টাচে থাকে এখন পড়াশোনা করার, বাসায় থেকে যতটুকু পারো চেষ্টা করো, স্টাডি করো, বোঝার চেষ্টা করো। আর না বুঝলে, যেটা বুঝবে না, আমাকে চাইলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। আমার চ্যানেলটা তোমরা আবারও সাবস্ক্রাইব করে রাখবে বলে আমি আশা করছি, যাতে করে তোমরা নিয়মিত ক্লাসগুলো পেতে পারো। আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে, সুস্বাস্থ্য কামনা করে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আহ্বান জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।